ইরানের এই যে মিসাইল আক্রমণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হচ্ছে, ইউরোপের এবং আমেরিকার এত দক্ষতা সম্পন্ন এয়ার ডিফেন্স সিস্টেম থাকার পরেও, বিভিন্ন লেয়ারের ৩ ধাপ ৪ ধাপের এয়ার ডিফেন্স সিস্টেম থাকার পরেও কেন ইরানের এই আক্রমণ থেকে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রক্ষা করতে পারলো না? এটার উত্তর খুঁজবো। আরেকটা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আজকে তার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন যে ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে এবং ক্ষমা চেয়েছে, আর এটার মাধ্যমে ইরানের পরাজয় হয়েছে। ইরানের এই পরাজয় এর আগে হাজার হাজার বছর ধরে কেউ করতে পারেনি। তার কথা হচ্ছে শুধুমাত্র আমি এটা করে দেখিয়েছি। এখন ইরানের এই আত্মসমর্পণটা শুধুমাত্র প্রতিবেশী দেশের কাছে হলেই হবে না, আমার কাছেও আত্মসমর্পণ করতে হবে, সেটা না করা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। তার এই কথার মানে কি, তিনি কেন এই ধরনের বক্তব্য এই মুহূর্তে নিয়ে আসলেন, এটা নিয়েও একটু আলোচনা করব। আর যুদ্ধের সর্বশেষ অবস্থা যদি বলা হয়, ইরান এবং ইসরায়েল একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, হামলা করছে, পাল্টা হামলা করছে। ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান ইরানের আকাশে এসে ইরানের উপরে, ইরানের বিভিন্ন শহরে বোমা বর্ষণ করছে, আবার ইরানের ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে যাচ্ছে। কিন্তু এর মাঝখানে লেবাননে ইসরায়েল ব্যাপক পরিমাণে আক্রমণ চালাচ্ছে। লেবাননে সাধারণ মানুষের বাড়ি ঘর আক্রমণ করে ধ্বংস করছে। এখনো পর্যন্ত গত ৩ দিন ধরে লেবাননে যে আক্রমণ ইসরায়েল চালাচ্ছে, তাতে প্রায় ২৫০'র বেশি মানুষ নিহত হয়েছে। এখন এই পরিস্থিতিতে ট্রাম্পের এই বক্তব্যের কারণ কি? ট্রাম্প কেন বললেন যে ইরান পরাজিত হয়েছে? আসলেই কি তাই? ইরান কি পরাজিত হয়েছে বা পরাজিত হতে যাচ্ছে? এটার উত্তর খুঁজব। তার আগে আসি, ইরানের এই আক্রমণকে কেন প্রতিহত করতে পারে নাই ইসরায়েল এবং আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম? এখানে বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের বিশ্লেষণ অবশ্যই আসবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। যেমন একটা হচ্ছে যে ইরান এবার যেই ধাঁচে, যেই অ্যাঙ্গেলে, যেই ব্যাপ্তিতে আক্রমণ করেছে, এটা তারা প্রত্যাশা করেনি, এক। দ্বিতীয় হচ্ছে যে ইরান শুরুতেই আক্রমণ করে এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে, রাডারগুলোকে ধ্বংস করেছে, যেটা আমরা বলেও আসছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুরুতে আক্রমণ করে রাডারগুলোকে ধ্বংস করা, সেটা কেন করতে পারলো? কেন সেই রাডারগুলোকে ধ্বংস করাটা ঠেকাতে পারলো না? কেন প্রথমটাই ঠেকাতে পারলো না? এটাই তো হওয়া উচিত। একটা দেশ বা দুটো দেশ একত্রে বিভিন্ন লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেম যে করলো, ৫ ধাপের এয়ার ডিফেন্স সিস্টেম, ৬ ধাপের এয়ার ডিফেন্স সিস্টেম, তাদের তো দায়িত্বটা এটাই ছিল। এটার জন্যই তো করা, যে হচ্ছে প্রথম ধাক্কাটা, যে প্রথম হোক, দ্বিতীয় হোক, শেষে হোক, মাঝখানে হোক, যখনই হোক, আমার রাডারগুলোকে যেন ধ্বংস করতে না পারে। তাহলে কেন করলো? এখানে যেই যুক্তিটা সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে চীনের টেকনোলজি ব্যবহার করেছে ইরান। চীনের টেকনোলজি বলতে কি, চীন কি তাহলে এই যুদ্ধে সরাসরি জড়িয়েছে? না, যেটা বলছি যে চীন এই যুদ্ধে সরাসরি এখনো জড়ায় নাই। কিন্তু ইরান যেটা বলছে যে চীন এবং রাশিয়ার সাথে তার যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক তো সে ছিন্ন করে নাই। সুতরাং এই সম্পর্কটাকে বজায় রেখে বা সেই সম্পর্কের মধ্যে, সেই সম্পর্কের যে ফ্রেমওয়ার্ক, সেটার মধ্যে সে যেই ধরনের সাপোর্টগুলো এই দুই দেশ থেকে নিতে পারে, সেটা সে নিচ্ছে, কন্টিনিউয়াসলি নিচ্ছে। সেই সাপোর্টগুলোর মধ্যে কি? সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে চীনের স্যাটেলাইট ব্যবহার করা। চীনের স্যাটেলাইট ব্যবহার করে ইরান তার এই ক্ষেপণাস্ত্রগুলোকে নিখুঁতভাবে টার্গেট করতে পারছে। এর আগে বিভিন্ন সময় দেখা গেছে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে টার্গেট করতে পারে নাই। আর নিখুঁতভাবে টার্গেট করতে না পারার কারণে বহু ক্ষেপণাস্ত্র বিভিন্ন জায়গায় পড়েছে। কিন্তু এবার যেটা মনে হচ্ছে, যেটা ধারণা করা হচ্ছে, যে চীনের বেইডো ৩ নামক স্যাটেলাইট, যেটা হচ্ছে গোয়েন্দা স্যাটেলাইট, এবং এই গোয়েন্দা স্যাটেলাইট ইরানকে ব্যাপক পরিমাণে সহযোগিতা করেছে তার এই নিখুঁত মিসাইল আক্রমণে। এবং এরকমও বলা হয় যে একই সাথে হয়তোবা এই আমেরিকা এবং ইসরায়েলের সিস্টেমের বিরুদ্ধেও চীন এবং রাশিয়ার কিছু সিস্টেম হয়তোবা কাজ করে থাকতে পারে। এ ব্যাপারে এখনো নাই, যে কারণে এভাবে বলাটা ঠিক হবে না। কিন্তু স্যাটেলাইট ব্যবহার করা হয়েছে, এটা মোটামুটি এখন নিশ্চিত গেল এটা। দ্বিতীয় হচ্ছে ট্রাম্পের বিষয়টা। ট্রাম্প ঘোষণা দিলেন যে ইরান তার প্রতিবেশী দেশের কাছে আত্মসমর্পণ করেছে। কোত্থেকে আসলো এই কথা? ইরান আজকে সকালে, ইরানের রাষ্ট্রপতি আজকে সকালে একটা ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তায় তিনি বলেছেন যে ইরানকে রাষ্ট্র পরিচালনার যে সুপ্রিম কাউন্সিল, সুপ্রিম লিডার মারা যাওয়ার পরে তার যে সুপ্রিম কাউন্সিল ৩ জন বা ৪ জন যারা আছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য, তারা বলেছেন যে ইরান প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করবে না যতক্ষণ পর্যন্ত ওই প্রতিবেশী দেশ থেকে ইরানের উপর আক্রমণ আসে। অর্থাৎ এটার মাধ্যমে ইরান একটা বার্তা দিয়েছে। বার্তা দিয়েছে কাকে? ইরান বার্তা দিয়েছে কাকে? এবং ইরান বলেছে যে আমি প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুসুলভ সম্পর্ক গড়ার জন্য সবসময় প্রস্তুত। যেই দেশ আমাকে শত্রু মনে করবে না, আমি তার সাথে বন্ধুত্ব করব। এবং যেই দেশ আমার উপরে আমাকে টার্গেট করবে না, আমার উপরে হামলা করবে না, আমি সেই দেশের উপরে হামলা করতে যাব না। এটা ইরানের রাষ্ট্রপতি নিজে ভিডিও বার্তার মাধ্যমে ঘোষণা দিয়েছেন। তার মানে হচ্ছে এটা ইরানের পক্ষ থেকে প্রত্যাশা করেছিল কিছু কিছু দেশ।
কিছু কিছু দেশ ইরানের কাছ থেকে এরকম ওপেন ঘোষণা প্রত্যাশা করেছিল। কোন দেশগুলো এটা প্রত্যাশা করেছিল? তুরস্ক, আজারবাইজান, সাইপ্রাস এবং আশেপাশে আরো কিছু দেশ। কেন? কারণ হচ্ছে, এবং এখানে আপনি সৌদি আরবকেও যুক্ত করতে পারেন। তুরস্ক, আজারবাইজান, সৌদি আরব, সৌদি আরব, তারপরে হচ্ছে ওমান, তারপরে এই সাইপ্রাস। কারণ হচ্ছে এই সমস্ত দেশে, বিশেষ করে তুরস্ক, সৌদি আরব, সাইপ্রাস এবং আজারবাইজানে যে গত কয়েকদিনে এই হামলা বা হচ্ছে মিসাইল ভূপাতিত হওয়া, মিসাইলকে ভূপাতিত করা, ভূমির উপর দিয়ে এই আকাশ সীমা দিয়ে মিসাইল যাওয়া, এই জিনিসগুলো নিয়ে বিশাল টাইপের একটা ধোঁয়াশা ছিল। পশ্চিমা বিশ্ব এইগুলোকে দেখানোর চেষ্টা করেছে যে এগুলো সব ইরানের মিসাইল, এগুলো সব ইরানের, এবং ইরান এই সমস্ত জিনিস করেছে। এই সব দেশ যতটাই তার মতো করে হচ্ছে এটা বোঝানোর চেষ্টা করছে যে না, ইরানের না, অথবা সে তার দেশের জনগণকে যতটা বোঝানোর চেষ্টা করছে, দেশের মধ্যে এই সব দেশগুলোর মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ জনগণের মধ্যে, দেশের যে বাজার মার্কেট, সেটাতে, দেশের অর্থনীতিতে একটা অস্থিতিশীল পরিস্থিতি। এখন এখানকার সরকার যতটা সেই অস্থিতিশীল পরিস্থিতি তার বার্তা দিয়ে দমাতে না পারবে, তার চেয়ে বড় দরকার কোথা থেকে? ইরান থেকে। ইরান বলুক যে আমি ভাই তোমার উপর আক্রমণ করবো না। এখন ইরান তো কোনো দেশের নাম বলবে না যে আমি ওই দেশের উপর আক্রমণ করবো। তখন ইরান কি করলো? সে একটা ঘোষণা দিল যে যে আমার উপরে আমাকে আক্রমণ করবে না, আমি তাকে আক্রমণ করবো না। তাহলে কে আক্রমণ করছে না? এই দেশগুলো তাকে আক্রমণ করছে না। এমনকি এই দেশগুলোই না, শুধু মধ্যপ্রাচ্যের আরো কিছু দেশ, যেই দেশগুলো থেকে ইরানের উপর তেমন একটা আক্রমণ আসে নাই। কোনটা থেকে আসে নাই? সৌদি আরব থেকে খুব বেশি একটা আক্রমণ ইরানে আসে নাই। ওমান থেকে খুব বেশি একটা আক্রমণ আসে নাই। কিছুটা এসেছে হয়তো ওমান থেকে, সৌদি আরব থেকে খুব কম এসেছে। তাদেরকেও বার্তা দিল যে ভাই, তোমাদের ভূমি ব্যবহার করে যদি আমার উপরে আর কোনো আক্রমণ না আসে, আমি তোমার উপরে আক্রমণ করবো না, এটা তুমি নিশ্চিত থাকো। তার মানে ইরান বলছে, যেই কথাটা বলা হচ্ছিল যে ইরান এই যুদ্ধটাকে একটা আঞ্চলিক যুদ্ধে ব্যাপক পরিমাণে বিস্তৃত করছে, এটা ইরান করতে চায় না, সেটা সে বলছে। যদি এটা আসলেই করতে চায়, কে করতে চায়? আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকাও না, ইসরায়েল আসলে এটা করতে চায় যে এই যুদ্ধটা ব্যাপক পরিমাণে হচ্ছে একটা আঞ্চলিক যুদ্ধে, বা এই পুরো অঞ্চলের সবগুলো দেশকে এটার সাথে ইনভলভ করুক। এখন এই যে বার্তা ইরান দিল, এই বার্তাটা কাকে দিল? তার প্রতিবেশী দেশকে। এখন ট্রাম্পের কথা হচ্ছে, এই বার্তার মাধ্যমে ইরান প্রতিবেশী দেশের কাছে আত্মসমর্পণ করলো এবং ক্ষমা প্রার্থনা করলো। এটা হচ্ছে ট্রাম্পের কথা। এবং ইরান হেরে গেল। আমি গত পরশুদিন খুব সম্ভবত বলেছিলাম যে এরকম একটা জিনিস হতে পারে যে ট্রাম্প হয়তো ঘোষণা দিবে যে ইরান শেষ হয়ে গেছে, ইরানের রেজিম পরিবর্তন না হলেও পরিবর্তনের কাছাকাছি, এবং ইরানের অর্থনীতি, ইরানের সামরিক শক্তি শেষ, ইরানের মিসাইল শক্তি শেষ, ইরানের পরমাণু শক্তি শেষ, আমি বিজয় অর্জন করছি। তখন ভেবেছিলাম যে হয়তো ট্রাম্প হয়তো 15-20 দিন পরে এরকম একটা ঘোষণা দিতে পারে। কিন্তু 2 দিন পরে যে ট্রাম্প এরকম একটা টুইট করবে যে ইরান আত্মসমর্পণ করছে, ইরান শেষ, আমরা ইয়া করছি। কোন দেশে খায়, কোন দেশে ঘুমায়, আল্লাহ জানে। কি বলবো, যাই হোক। তো যেহেতু সে মার্কিন প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট, এখন বর্তমানে প্রেসিডেন্ট, সুতরাং তার এই বক্তব্য সঠিক বলুক, ভুল বলুক, তারপরে হচ্ছে সে মজা করুক বা তাকে নিয়ে মানুষ মজা করুক, এটার একটা গুরুত্ব থাকবে আন্তর্জাতিক অঙ্গনে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তাহলে কি ট্রাম্প এই যুদ্ধটাকে দ্রুত শেষ করতে চাইছে? সেরকমটা মনে হচ্ছে না। ট্রাম্প হয়তো এটার মাধ্যমে ইসরায়েলকে এবং পলিসি মেকারদের মধ্য থেকে যারা তাকে চাপ দিচ্ছে, বা এই মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ চাপ দিচ্ছে যে এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হোক, তাদেরকে একটা বার্তা দিতে চাইছে যে এই যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার দরকার নাই। ইরান মোটামুটি ধ্বংসের কাছাকাছি, বা ইরান মোটামুটি তো ক্ষমা প্রার্থনা করছি, আত্মসমর্পণ করছি। এখন আমাকে যদি সরাসরি ফোন করে বলে যে ঠিক আছে ভাই ট্রাম্প, তুমি আর আক্রমণ করো না, আমরা হচ্ছে মাপ চাই, তাইলে আর আমি আক্রমণ করবো না, এরকম একটা ব্যাপার। কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকা তার 2টো বিমানবাহী রণতরী এই অঞ্চলে আগেই পাঠিয়েছে, এটা তো আমরা জানি। এখন তৃতীয় আরেকটা বিমানবাহী রণতরী এই অঞ্চলে পাঠানোর চেষ্টা করছে, তৃতীয় আরেকটা, চতুর্থ আরেকটাকে সে প্রস্তুত রেখেছে যে যদি ডাক পড়ে তাহলে যেন সে দ্রুত আসতে পারে। তো এই লেভেলে এসে তার এত প্রস্তুতি, সেটা যুদ্ধ থামানোর জন্য না, খুব সহজে বা খুব তাড়াতাড়ি যুদ্ধ শেষ করার জন্য না। আবার ওইদিকে ব্রিটেন বলছে যে সে মধ্যপ্রাচ্যে তার যে যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানগুলোর মধ্য থেকে টাইফুন এবং F-35 যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে ইসরায়েল এবং আমেরিকাকে হেল্প করার জন্য। আবার আমেরিকা থেকে তার যে B-2 বোমারু বিমান, সেই বোমারু বিমানের নতুন কয়েকটা বোমারু বিমান আবার আটলান্টিক পার হয়ে ইউরোপে এসেছে, ইউরোপ থেকে হয়তো মধ্যপ্রাচ্যে আসবে, ইসরায়েলে অথবা অন্য কোনো আরব দেশের ঘাঁটিতে সেগুলো আসবে। তো এই যে প্রস্তুতি, এই যে ব্যাপক পরিমাণে হচ্ছে আরো নতুন নতুন করে তার অস্ত্র সংগ্রহ করা, অস্ত্র মজুত করা, এই অঞ্চলে নিয়ে আসা, সেটা যুদ্ধ শেষ করার জন্য না। এখন ট্রাম্পের বক্তব্যকে যদি আপনি উল্টোভাবে ভাবেন, যে ইরান যদি বলে যে ট্রাম্প আসলে এটার মাধ্যমে সে নিজেই আত্মসমর্পণ করছে,
সে নিজেই বলছে যে আসলে আমি যেটা করছি এটা ভুল করছি, কিন্তু ইরানের নাম বলছে শুরুতে। ইরান শুরু থেকে যদি আপনি ইরানটুকু কেটে দেন তাহলে তো তারই হয়। যাই হোক, এরকম একটা জিনিস ট্রাম্প করছে, করতে যাচ্ছে, করতে চাইছে। এখন এই অবস্থায় ইরান কতটা ঐক্যবদ্ধ, ইরান কতটা শক্তিশালী, ইরান কতটা টিকতে পারবে? দেখেন, মধ্যপ্রাচ্যের যে কোনো ধরনের যুদ্ধ, যে কোনো ধরনের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করতে হলে, বিচার করতে হলে আপনার অতীতটাকে ভালো করে হচ্ছে ঘেটে দেখা দরকার। এবং আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, যে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে মধ্যপ্রাচ্য হচ্ছে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর জন্য অভয়ারণ্য। সিআইএ বলুন, মোসাদ বলুন, MI6 বলুন, তারপরে হচ্ছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা বলুন, চীনের গোয়েন্দা সংস্থা বলুন, গোয়েন্দা সংস্থার জন্য অভয়ারণ্য। যেই জায়গাতে সংঘাত বেশি থাকবে সেই জায়গায় গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক পরিমাণে সেই জায়গাকে হচ্ছে পছন্দ করে, কারণ সেখানে তাদের বিচরণ সহজ। এবং মধ্যপ্রাচ্যে গত প্রায় 2-3 দশক ধরে যে সংঘাতগুলো চলছে, এগুলো গোয়েন্দা সংস্থাগুলোর ভিত শক্তিশালী করার জন্য যথেষ্ট সুযোগ তৈরি করে দিয়েছে। তা না হলে ইরানের সব জায়গায় গোয়েন্দা সংস্থাগুলো, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এত সিরিয়াসলি কিভাবে কাজ করে? এবং সেটা আজকে না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এই অঞ্চলে যতগুলো সরকার পরিবর্তন হয়েছে, যতগুলো সরকার এসেছে, যতগুলো সরকার শক্তিশালী হয়েছে, সবগুলোর পিছনে তারা কাজ করেছে। যতগুলো সরকার দুর্বল হয়েছে সেটার পিছনেও কাজ করেছে, যতগুলো সরকার শক্তিশালী হয়েছে সেটার পিছনেও কাজ করেছে। আবার সেই শক্তিশালী হওয়ার পরে যখন তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে, তখন আবার তাকে নামিয়ে দিয়েছে। এটা ইরাকের ক্ষেত্রে যেমন সত্য, ইরানের ক্ষেত্রে যেমন সত্য, সিরিয়ার ক্ষেত্রে যেমন সত্য, মিশরের ক্ষেত্রে যেমন সত্য, তুরস্কের ক্ষেত্রে যেমন সত্য, অন্য সব দেশের ক্ষেত্রেও সত্য। ইরানের ক্ষেত্রে দেখুন, যদি ইরানের ইতিহাস আমরা দেখি, আমরা অনেক সময় বলি যে ইরানের এত হাজার বছরের ইতিহাস, তাদের ঐতিহ্য আছে, তাদের রাষ্ট্রীয় আকেল আছে, তারা দমবে না, তাদেরকে ফেলে দেওয়া সম্ভব না। তুরস্ক থেকে আমরা বলি যে তুরস্কের 600 বছরের রাষ্ট্র পরিচালনার ইতিহাস আছে, তাদেরকে কেউ দমাতে পারবে না। ভাই, 600 বছরের রাষ্ট্র পরিচালনার ইতিহাস দেখার দরকার না, আপনি 100 বছর দেখেন। 100 বছরে আজকের থেকে যদি আপনি 40 বছর আগে আসতেন, বা 25 বছর আগে, 30 বছর আগে যদি তুরস্কে আসতেন, আপনি বলতেন যে এটা আমি কোন জায়গায় আসছি। মারামারি, কাটাকাটি, মানে রাজনৈতিক বামপন্থা, ডানপন্থা, ইসলামপন্থী, মোটামুটি জল খিচুড়ি টাইপের অবস্থা। তো তার রাষ্ট্রীয় আকেল তখন কোথায় যায়? আবার ইরানের কথা দেখুন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইরানকে দখল করে রেখেছিল প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন আর ফ্রান্স। ইরানের এই যে কি বলে রাজা শাহ পেহলেভি, তাদেরকে ক্ষমতা এনেছিল কে? আমেরিকা। কেন? কারণ হচ্ছে তার আগে যে সরকার প্রধান ছিল ইরানের, সে ক্ষমতা এসে বলছে যে আমি ইরানের কোন তেল এবং গ্যাস ক্ষেত্রকে বিদেশিদের হাতে ছেড়ে দেব না, ইরানের তেল এবং গ্যাস ক্ষেত্র থাকবে আমার এবং একমাত্র আমার। বলছে তুমি আসছো আমাদেরকে, এই ব্রিটেন ফ্রান্স এরা বলছে আমাদের এই বড় বড় বিপি, শেল, এই সমস্ত কোম্পানিগুলোকে তুমি তোমার দেশ থেকে তাড়িয়ে দেবে, আর হচ্ছে তুমি ওইখানে বসে সবকিছু খাবে। এটা কেমনে হয়? তাকে সুন্দর করে ক্ষমতাচ্যুত করে, তাকে দেশদ্রোহী বানিয়ে তারপরে হচ্ছে জেলে পড়েছে। সবচাইতে দেশপ্রেমী ব্যক্তিটি দেশদ্রোহী হয়ে গিয়েছিল। তারপর নিয়ে আসা হলো কাকে? শাহকে। শাহ এসে বললো যে ঠিক আছে, আমি সব কিছু উন্মুক্ত করে দিচ্ছি পশ্চিমা বিশ্বের জন্য, আমি তেল গ্যাস যা আছে সব উন্মুক্ত করে দিচ্ছি। তারপর কি হয়েছে? উন্মুক্ত করে দিয়েছে। উন্মুক্ত করে দেওয়ার পরে হচ্ছে পশ্চিমা বিশ্ব থেকে অর্থ আসছে, টাকা আসছে, পয়সা আসছে, সে পুরো সমাজটাকে সেই অনুযায়ী সেই ধাঁচে পরিচালনা করার চেষ্টা করছে, সেইভাবে সংস্কৃতিটাকে সেইভাবে পরিচালনা করার চেষ্টা করেছে। তার আশেপাশে যেই সমস্ত হচ্ছে লোকজন ছিল তাদেরকে সে দেরারসে খরচ করেছে, লাক্সারি জীবনযাপন করেছে। জাস্ট হচ্ছে তার কোনো মেহমান আসে, সেই মেহমানের রান্না বান্না করার জন্য সে ফ্রান্স থেকে হচ্ছে শেফ নিয়ে আসতো, ব্যাপক পরিমাণে টাকা, কিন্তু জনগণের হাতে ছিল না সেই টাকা। যাই হোক, পরবর্তীতে কি হলো? পরবর্তীতে সে বিভিন্ন ধরনের রিফর্ম নিয়ে আসলো, সমাজের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন এবং রিফর্ম নিয়ে আসলো। সেগুলোর মধ্যে কিছু ছিল হচ্ছে ভূমি রিফর্ম, যে ভূমি জনগণের কাছে কুক্ষিগত থাকা ভূমি থাকতে পারবে না, জনগণ এমনিতেই হচ্ছে তাদের উপরে মোটামুটি খাবার ছিল, ভূমিও তার হাত থেকে নিয়ে যাবে। মানে তখন এরা আস্তে আস্তে এই মনার্সির বিরুদ্ধে দাঁড়ালো, এবং সেই সুযোগে কাজ করলো কে? কাজ করলো আয়াতুল্লাহ খামেনি। সে জনগণকে বোঝানোর চেষ্টা করলো যে তোমরা তোমাদের এই যে নাগরিক হিসেবে যে অধিকারগুলো, সেই অধিকারগুলো তোমরা পাচ্ছ না, এটা তোমাদের পেতে হবে। এবং সেটা পাওয়ার মতো, সেটা দেওয়ার মতো একমাত্র সিস্টেমই হচ্ছে ইসলামিক সিস্টেম। আর ইরানে তো সবসময় ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যে বা এই অঞ্চলে
মুসলিম বিশ্বের বা স্টাডি করার, বিশেষ করে ইসলামিক স্টাডি যদি বলি, বা হচ্ছে মুসলিম স্কলার তৈরি করার যে জায়গা, তার মধ্যে একটা 4টা-5টা যে জায়গা এই মধ্যপ্রাচ্যে ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা। তারা স্টাডি করতে প্রচুর। তখন সে আস্তে আস্তে ইরানের মধ্যে ব্যাপক পপুলার হতে শুরু করে। তারপরে তাকে কি হয়, দেশদ্রোহী বলে জেলে ঢুকানো হয়। ভালো কথা, জেলে ঢুকানো হয়। তখনকার কথা চিন্তা করুন, 54 সাল 55 সালের কথা। জেলে ঢুকায়, জেলে ঢুকে কি হয়, তাকে মেরে ফেলে না। ওই সময় কিন্তু প্রচুর ইরানে এরকম হয়েছে যে বিরোধী নেতাদেরকে মেরে ফেলা হয়। এবং ইরানের এই যে সেই সময় ইরান 57 সালের দিক থেকে ইরানে সাবাক সাজেমানি ইত্তেলাত ভে এমনিয়াতি কেসবার, ইরানের এই সাবাক নামে একটা গোয়েন্দা সংস্থা তৈরি করা হয়। এই গোয়েন্দা সংস্থাটা রেজা শাহের আমলে, মোহাম্মদ রেজা শাহের আমলে এই গোয়েন্দা সংস্থাটা অত্যন্ত শক্তিশালী একটা গোয়েন্দা সংস্থা ছিল। কিন্তু এই গোয়েন্দা সংস্থা তৈরি করেছে কি, সিআইএ এবং মোসাদ। মোহাম্মদ রেজা শাহের জন্য এই গোয়েন্দা সংস্থাটি তখন তৈরি করা হয়। দেখুন, মোহাম্মদ রেজা শাহকে সিআইএ মোসাদ এনে বসানোর পরে সে বলে যে তেল তোমাদের জন্য উন্মুক্ত, MI6 আছে এটার সাথে, তেল তোমাদের জন্য উন্মুক্ত। তারপরে জনগণের মধ্য থেকে একটা অংশ তার বিরুদ্ধে দাঁড়ায়। সেই অংশটার নেতৃত্ব দেন হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তাকে এই সিআইএ এবং মোসাদের সরাসরি নিজের হাতে পরিচালিত এই গোয়েন্দা সংস্থা সাবাক গ্রেফতার করে। গ্রেফতার করার পরে তাকে জেলে রাখে। জেলে রাখার পরে সেখান থেকে পাঠানো হয় কোথায়, তুরস্কে। সেই সময় তুরস্কে হচ্ছে সামরিক শাসন চলছে, পাঠানো হয় তুরস্কে। তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান কে, একজন সামরিক কর্মকর্তা। কার দ্বারা পরিচালিত, সিআইএ এবং মোসাদের দ্বারা পরিচালিত। পাঠানো হয় তাকে তুরস্কে পাঠিয়ে তাকে তুরস্কে রাখা হয় অনেকদিন। তুরস্কে রাখার পরে আস্তে আস্তে তার সাথে এই তুরস্কের MIT, যেটা তুরস্কের গোয়েন্দা সংস্থা, তাকে পুরোপুরি তুরস্কের গোয়েন্দা সংস্থা হাতে ছেড়ে দেওয়া হয়, কিন্তু কন্ট্রোল থাকে মোসাদ এবং সিআইএর। এরপরে প্রথমে তাকে হচ্ছে কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না, শুধুমাত্র তার ছেলের সাথে চিঠি আদান প্রদান করতে দেওয়া হয়। বিভিন্ন জিনিস, তার কষ্টের কথা, ভালো কথা, সুখ দুঃখের কথা লেখালেখি করে। অবশ্যই সেই চিঠি গোয়েন্দা সংস্থাগুলো পড়ে। তারপরে কি করা হয়, তার সাথে ওই তার যে ইরানে তার সাথে যাদের যোগাযোগ, বা যারা তার সাথে হচ্ছে যোগাযোগ রক্ষা করতো তার আশেপাশে, তাদের সাথে দেখা করতে দেওয়া হয় তুরস্কে বসে। অনেকদিন তুরস্কে থাকে, তুরস্কে বসে তার সাথে দেখা করতে দেওয়া হয়। তাদের জন্য একটা অফিস নেওয়া হয়। সেই অফিসে তিনি তাদের সাথে একটা নির্দিষ্ট সময় পর পরে বৈঠক করেন। তারপরে তুরস্ক থেকে পাঠানো হয় তাকে ইরাকে। তারপরে ইরাক থেকে তিনি হচ্ছে আরো কাছ থেকে হচ্ছে ওই দেশের মধ্যে যে তার পক্ষের যারা, এদেরকে নেতৃত্ব দেন সরকার বিরোধী বিক্ষোভে। পরবর্তীতে সেখান থেকে তাকে পাঠানো হয় ফ্রান্সে, নির্বাসন, এগুলো কিন্তু নির্বাসন, তাকে পাঠানো হয় ফ্রান্সে। তিনি ফ্রান্সে থাকেন। ফ্রান্সে থাকাকালীন এই যে ইসলামী বিপ্লব, যেটা 1979 সালে, সেই বিপ্লবে পুরোপুরি নেতৃত্ব দেওয়ার পরে সেখান থেকে তিনি চলে আসেন ইরানে। তো এই যে কাজগুলো, এই কাজগুলোতে গোয়েন্দা সংস্থা কার জন্য কাজ করছে, সবগুলোর জন্য, একজনকে সরিয়ে আরেকজন। মোসাদ, সিআইএ, MI6 তাদের কথা ছিল যে ঠিক আছে তুমি ক্ষমতায় আসবা, কিন্তু তেল গ্যাসের উপরে হাত দিবে না, এর বাইরে যা করো। সমস্যা হচ্ছে যখন সে তেল গ্যাসের উপর হাত দেওয়া শুরু করেছে, তখন তাদের উপর আক্রমণ বেশি হচ্ছে। এখন এই পরিস্থিতিতে ইরানের মধ্যে এই গোয়েন্দা সংস্থাগুলো যে এত সিরিয়াসলি কাজ করে, যে আপনি এই যে গত পরশুদিন এবং আজকেও ইরানের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের সামরিক বাহিনীকে এবং আমাদের এই যে বিপ্লবী গার্ডকে আমরা ডিসেন্ট্রালাইজ করেছি। সেন্ট্রাল কমান্ড থেকে কোনো কমান্ড না আসলেও তারা যেই এলাকায় আছে সেই প্রাদেশিক পরিচালনা পরিষদ তাদেরকে পরিচালনা করবে, তারা সেখান থেকে সিদ্ধান্ত নেবে। এখন এই যে প্রাদেশিক পরিচালনা পরিষদ যেগুলো, বা পরিচালনা কমিটি যেগুলো, বা কমান্ড সেন্টার যেগুলো, সেগুলোতে আসলে ইরানপন্থী কেউ বসে আছে কিনা, নাকি মোসাদ, সিআইএ, MI6 এর কেউ বসে আছে, আপনি জানেন না, আমিও জানি না। এরকম একটা পরিস্থিতি। দেখেন, কয়েকদিন আগে ইরানের এই যে কানিনি একটা কথা ছিল, ইরানের একজন ঊর্ধ্বতন জেনারেল, যার ব্যাপারে বলা হচ্ছে যে অনেকগুলো আক্রমণে অনেকগুলো নেতা মারা যান, সেই নেতাদের আশেপাশেই তিনি ছিলেন, তাদের সাথে বৈঠক করতেছিলেন। প্রত্যেকবারে তিনি মৃত্যু থেকে তিনি মুক্ত হন বা বেঁচে যান। সে কি মোসাদের এজেন্ট কিনা, বা মোসাদের হচ্ছে চর কিনা, এরকম কথাবার্তা। যদিও বড় বিষয় হচ্ছে যে আসলে সে ওই সমস্ত আক্রমণ থেকে বেঁচে যান কিনা তার তো কোনো প্রমাণ নাই। এই যে ধরেন খামেনেইকে যে আক্রমণে হত্যা করা হলো,
সেই আক্রমণে খামেনাইর সাথে যে বৈঠক করে সেই বৈঠকে তিনি আসলেই ছিলেন কিনা এটার তো প্রমাণ নাই। কারণ হচ্ছে ইরানের পক্ষ থেকে তো আনুষ্ঠানিকভাবে বলা হয় না যে তিনি ওই বৈঠকে ছিলেন এবং সেই বৈঠকের পরে তিনি চলে গেছেন। আমি দেখলাম বাংলাদেশের কিছু পত্রপত্রিকায় তার ব্যাপারে এরকম লেখা হয়েছে যে তাকে মানে গ্রেফতার করে তাকে হচ্ছে জিজ্ঞাসাবাদ করে তাকে ফাঁসি দেওয়া হয়ে গেছে। আমি জানি না, আমি এই সমস্ত খবর দেখি নাই এখনো পর্যন্ত যে আসলে এরকম কোনো কিছু ঘটেছে কিনা। কিন্তু যে বিষয়টা এখানে সেটা হচ্ছে যে আসলেই ইরানের মধ্যে, ইরানের সরকারের মধ্যে, ইরানের গোয়েন্দা সংস্থার মধ্যে, ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক পরিমাণে এই বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে, সিরিয়াসলি কাজ করে। যে কারণে ইরানে এখন অমুকের বিরুদ্ধে লড়াই করছে, সমুকের বিরুদ্ধে লড়াই করছে, এখানে নতুন একজন যখন আসবে সে আসলে কার পাপেট, কার হয়ে আসবে আপনি আমি কেউ জানি না, আপনি আমি কেউ জানি না। হয়তো এরকম হতে পারে যে ইরানের রেজিম চেঞ্জ হচ্ছে না, কিন্তু যে ক্ষমতায় আসতেছে বা যে সামনে আসতেছে সে নিজেকে হচ্ছে রেফর্মিস্ট বললো, নিজেকে মডারেট বললো এবং আমেরিকা ইসরায়েলের সাথে একত্রে যে না, আমেরিকা ইসরায়েলের সাথে আমাদের হচ্ছে বক্তব্যে বা ভাষণে বা বয়ানে আমাদের সাথে শত্রুতা থাকবে, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা তাদের সাথে শত্রুতা করবো না। ইরানের অর্থনৈতিক উন্নতির জন্য, ইরানের অগ্রগতির জন্য ইরানের তেলের কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির কাছে ছেড়ে দিতে হবে। হয়তো দেখা গেল যে না, আমি দেশের মধ্যে আন্তর্জাতিক কোম্পানিগুলো কিভাবে হচ্ছে আমেরিকা ইসরায়েলের বা আমেরিকা ব্রিটেন ফ্রান্সের কোম্পানির উপরে ছেড়ে দিই, তাহলে একটা কনসোর্সিয়াম হোক, এই কোম্পানিগুলো মিলে ইরানের একটা কোম্পানির সাথে হচ্ছে একটা কি বলে যৌথ একটা কোম্পানি গঠন করুক, সেটার কাছে ছেড়ে দিই। এরকম কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। ইরান সম্পর্কে এখনো পর্যন্ত যত ধরনের হচ্ছে ভবিষ্যৎবাণী থাকবে, কোন ভবিষ্যৎবাণীকে হচ্ছে মানে গোনায় ধরার সুযোগ কম। কারণ এই অঞ্চলে ইরানের সাথে লড়াই করার জন্য, ইরানকে কি বলে নিজেদের কবজায় নেওয়ার জন্য, শেষ করার জন্য বলতেছি না, নিজেদের কবজায় নেওয়ার জন্য বহু বছর ধরে প্ল্যান পরিকল্পনা করা হচ্ছে। এবং সেই প্ল্যান পরিকল্পনায় কোন ব্যক্তিকে কিভাবে আজকে থেকে 20 বছর আগে, 30 বছর আগে কাজ করে করে হচ্ছে সাজানো হয়েছে, তৈরি করা হয়েছে, আপনি আমি জানি না। এজন্য ইরানের এই যুদ্ধ কতটা দীর্ঘস্থায়ী হতে পারে, যুদ্ধে রেজিম চেঞ্জ হবে কিনা, তারপরে রেজিম চেঞ্জ হলে কি হবে, না হলে কি হবে, এই জিনিসগুলো আমাদের আলোচনার উপরে রাখতে হবে। এখন রেজিম চেঞ্জ হবে কিনা, ট্রাম্প এবং ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রণালয় অলরেডি গতকালকের থেকে তাদের হচ্ছে এখন কথা হচ্ছে রেজিম চেঞ্জ আমাদের জন্য দরকার নেই। বলতে কি, এই যে ইসলামিক রিপাবলিককে ধ্বংস করা, যে ইসলামিক রিপাবলিক সিস্টেমটাই থাকবে না, ইমাম থাকবে না, ইমামের অধীনে বিপ্লবী গার্ড থাকবে না। ইরানে আপনারা জানেন যে ইরানে হচ্ছে সেনাবাহিনীও আছে, বিপ্লবী গার্ডও আছে। সেনাবাহিনীর কাজ হচ্ছে রাষ্ট্রকে রক্ষা করা, বিপ্লবী গার্ডের কাজ হচ্ছে এই যে ইমামকে এবং ইমামের অধীনে যে সমস্ত সরাসরি ইমামের পরিচালিত যে জিনিসগুলো সেগুলোকে রক্ষা করা। বিপ্লবী গার্ড তো এটার জন্য, বিপ্লবকে রক্ষা করা। কিসের বিপ্লব? ইসলামী বিপ্লবকে রক্ষা করা। ইসলামী বিপ্লব কি? ইমামতের সিস্টেমটাকে রক্ষা করা, এটার জন্যই তো বিপ্লবী গার্ড। এখন এই যে একটা অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা কি সহজে কোনো কনক্লুশন আসতে পারি? আসতে পারি না, আসা সম্ভব না। কিন্তু যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে ইরানকে যতটা সহজে আত্মসমর্পণ করবে, যতটা সহজে ইরান হচ্ছে হাঁটু গেড়ে বসবে, যতটা সহজে হচ্ছে ইরান ভেঙে পড়বে মনে করা হয়েছিল বা ট্রাম্পকে যে তথ্যগুলো দেওয়া হয়েছিল সেটা সঠিক না, সেটা হচ্ছে না। আপনাদের কয়েকটা প্রশ্ন হয়তো আমি সিলেকশন করে নিতে পারি। ইরানের কি সক্ষমতা আছে ইরাকের মতো পরিস্থিতি থেকে, দুরবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার? ইরাকের মতো পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার সক্ষমতা আছে। জাস্ট হচ্ছে আমেরিকার সাথে একটা চুক্তি করলে হবে, আর কিছু লাগবে না। আমেরিকার সাথে চুক্তি করবে যে ঠিক আছে, আমার তেল গ্যাস কোম্পানি যা আছে বা তেল গ্যাস ক্ষেত্র যা আছে, তোমার দেশের কোম্পানিগুলো এটার মধ্যে ঢুকবে এবং তুমি হচ্ছে এই তেল গ্যাস উত্তোলন করে বিদেশে বিক্রি করবে। আর কিছু লাগবে না, সিরিয়াসলি আর কিছু লাগবে না। বা ইরান বলবে যে ঠিক আছে, আমি এই যে রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম এটা থাকবে, কিন্তু আমি এই যে ইসরায়েলকে শেষ করে দেবো, এই ধরনের বক্তব্য থেকে, এই ধরনের মন্তব্য থেকে, এই ধরনের পলিসি থেকে আমি চলে আসবো, ফিরে আসবো, শেষ। রেজিম চেঞ্জ আমেরিকার জন্য কোনো বিষয় না। আমেরিকার জন্য রেজিম কিছু না, ইসলামিক রেজিম ভাই, ইসলামিক রেজিম কোনো বিষয় নেই আমেরিকার জন্য। আপনি ইরানের চেয়ে আরো কট্টর ইসলামিক রেজিম হন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি আপনার স্বার্থ আর আমেরিকার স্বার্থ এক করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। সেটাতে আপনি যে হন। বিভিন্ন দেশে আমেরিকা যায় না, আমরা দেখি না গণতন্ত্র ভাই, গণতন্ত্র সারা যে সমস্ত দেশ আছে আমেরিকার সাথে একত্রে শুইতেছে, একত্রে বসতেছে, এক খাতার নিচে ঘুমাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। যে কারণে এই জিনিসগুলো মানে এইগুলোর কোনো ভ্যালু নাই। রেজিম চেঞ্জ কেন? কারণ হচ্ছে এই রেজিম তার কথা চলে না, এই রেজিমের সাথে সে সহজে তার স্বার্থগুলো আদায় করতে পারে না। ইরানের আমেরিকার ঘাঁটিতে হামলার ফলে কি আমেরিকা আরব দেশগুলোর উপরে চাপ কমাবে বা চাপ দেওয়ার শক্তি কমাবে? এছাড়া চীন রাশিয়ার সাথে সম্পর্ক গড়ার সুযোগ পাবে? এই হিসেবে বলতে গেলে কি আরব দেশগুলোর জন্য ভালো? দেখেন, ইরানের আমেরিকার ঘাঁটিগুলোতে হামলার কারণে আরব দেশগুলোর উপরে আমেরিকার চাপ সৃষ্টি করার কিছু নাই। কারণ হচ্ছে ওগুলো আমেরিকার ঘাঁটি, ওগুলো নিরাপত্তাও যেমন আমেরিকার দরকার, আমেরিকার দেওয়া উচিত, আমেরিকার নিরাপত্তা ওগুলো চলতেছে এবং ওগুলো রক্ষার দায়িত্ব আমেরিকার, আরব দেশগুলো না। যে কারণে ওইগুলোকে যদি রক্ষা না করতে পারে সেটা আমেরিকা দায়ী। ইরানের রণতরী হামলা নিয়ে আব্রাহাম লিঙ্কন একটু কথা বলেন। দেখেন, ইরানের রণতরী আব্রাহাম লিঙ্কনের হামলার কথা ইরান বলেছিল কয়েকদিন আগে যে আমরা হামলা করেছি, মানে হামলা করা বলতে ইরান টার্গেট করেছে, অর্থাৎ সে ওটাকে
টার্গেট করে মিসাইল নিক্ষেপ করেছে। এখন এই মিসাইল ওখানে গিয়ে আঘাত হানার আগেই মিসাইলগুলো যদি ধ্বংস হয়ে যায় তখন সেই টার্গেট বিফলে যায়, অথবা এই মিসাইল গিয়ে আসলে আঘাত হেনেছে কিনা সেটার কোনো ভিডিও চিত্র ইরান দিতে পারে না। যে কারণে এই আঘাতগুলোর কতটা সঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা জানা যায় কিভাবে? সেটা জানা যাবে আমেরিকার পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসবে সেটার মাধ্যমে এবং নিরপেক্ষ যদি কোনো তথ্য ডাটা থাকে সেগুলোর মাধ্যমে। এখন নিরপেক্ষ তথ্য বা নিরপেক্ষ ডাটা যেই সমস্ত স্যাটেলাইট কোম্পানি দিত তারা বলছে যে না, আমরা আমেরিকার বিরুদ্ধে নিরপেক্ষ ডাটা দেব না। মানে আমরা সব জায়গায় নিরপেক্ষ, কিন্তু এই জায়গায় আমরা নিরপেক্ষ থাকতে পারবো না। তো সেখান থেকে আপনি পাচ্ছেন না, অর্থাৎ কোনো স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আপনি পাচ্ছেন না যে এটা হচ্ছে কি হচ্ছে না। হয়তো বা চীনের যদি কিছু স্যাটেলাইট চিত্র প্রকাশ হয় তখন হয়তো জানা যাবে যে আসলেই এই আব্রাহাম লিঙ্কনে হামলা হয়েছে কিনা। কিন্তু আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে হামলা হয় নাই, 4টা ড্রোন পাঠিয়েছিল, সেগুলোকে ধ্বংস করা হয়েছে। কিন্তু বাংলাদেশের কিছু পত্রপত্রিকা এটা নিয়ে ভিডিও করেছে। সেই ভিডিও মানে পুরাতন একটা আমেরিকার বিমানবাহী রণতরীতে আগুন লাগার ভিডিওকে শেয়ার করেছে। আগুন লেগেছিল কয়েক বছর আগে, প্রায় 6 বছর আগে। সেই ভিডিও শেয়ার করে বলেছিল যে ইরান এই ভিডিও ফুটেজ দিয়েছে যে হচ্ছে আব্রাহাম লিঙ্কন আক্রমণ হয়েছে, কিন্তু আসলে কথাটা সঠিক না। আপনি ঘুমে না গিয়ে শুধু নিউজ নিয়ে আসেন, সার্বক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেন। প্রিয় সরার ভাই, 8 দিনের এই যুদ্ধে এখন কে এগিয়ে, আর এই যুদ্ধের ভবিষ্যৎ কি হবে বলে আপনি মনে করেন? ট্রাম্পের এই মিথ্যাগুলি কি তার দুর্বলতার বহিঃপ্রকাশ? এটা আমি মোটামুটি এই উত্তরটা দিয়েছি। ইতিমধ্যে ইরানের যুদ্ধ জাহাজকে আশ্রয় দিয়েছে, বুঝতে নাই। ইরানের ভিতরে স্বাধীনভাবে বিমান হামলা চালাচ্ছে, এতে ইরানের খুব খারাপ অবস্থা। তাহলে কি ইরানের আকাশ প্রতিরক্ষা, চীন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা কি অকার্যকর? জানাবেন। দেখেন, আকাশ প্রতিরক্ষা কি জিনিস আমরা আসলে এটা একটু আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। আমরা মনে করি যে আকাশ প্রতিরক্ষা মানে হচ্ছে যে আমার আকাশে যদি কোনো কিছু ঢোকে সেটাকে আমি ঠেকাই দেবো। মানে এটা হচ্ছে একটা পর্দার মতো বা একটা বেলুনের মতো, যদি মনে করেন বড় একটা বেলুন, এটা দিয়ে আপনি পুরো আকাশটাকে, আপনার দেশের আকাশটাকে একেবারে ঢেকে ফেললেন, কেউ এসে আর ঢুকতে পারতেছে না। বিষয়টা সেরকম না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক একটার এক এক ধরনের রেঞ্জ থাকে। কিভাবে কাজ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? 3টা জিনিস কাজ করে। একটা হচ্ছে রাডার। রাডারে সে দেখে যে এই এরিয়ার মধ্যে, রাডার একটা নির্দিষ্ট এরিয়া থাকে। ধরেন একটা যদি S-300 হয়, S-300 এর হয়তো 300 কিলোমিটার রেডিয়াস ধরে সে দেখে যে এর মধ্যে আমার কোনো শত্রু বিমান বা শত্রু কোনো মিসাইল আসতেছে কিনা। যদি আসে, ওর মধ্যে যদি ঢুকে, ওর মধ্যে যদি পড়ে, তখন হচ্ছে এই রাডার তার কমান্ড সেন্টারকে নির্দেশ দেয় যে দেখো এরকম একটা বস্তু দেখা গেছে। তারপরে কমান্ড সেন্টার ওটা নিয়ে অ্যানালাইসিস করে যে এই বস্তুটা আসলে কি, এই ফোঁটাটা, চিহ্নটা আসলে কি, এটা কি একটা মিসাইল, নাকি একটা যুদ্ধ বিমান, নাকি একটা কিছু, নাকি এটা শত্রু বিমান, এটার টার্গেট কি, এটা কোন রেখায়, কোন গতিতে, কোন দিকে আগাচ্ছে। যদি সেটা মিসাইল হয় এবং সেই মিসাইলের গতি, উলম্ব, তারপরে হচ্ছে এটার আনুভূমিক, এই সবকিছু হিসাব নিকাশ করে এই মিসাইল এই গতিতে উঠছে, কোন দিকে যাচ্ছে, কোথায় গিয়ে আঘাত হানতে পারে সেটা নির্ধারণ করে সেটার বিরুদ্ধে একটা মিসাইল নিক্ষেপ করা হয় সেই জায়গাতে, অর্থাৎ যেই দিকে এটা যাচ্ছে সেই জায়গাতে, সেই দিকে যদি মিসাইল লঞ্চার থাকে, অ্যান্টি মিসাইল লঞ্চার যদি থাকে, তাহলে সেটা নিক্ষেপ করা। যদি না থাকে, আপনি দেখতেছেন মিসাইল আসতেছে কিন্তু কিছু করার নেই। এরপরে ওই যে মিসাইলটা আপনি নিক্ষেপ করতেছেন, সেই মিসাইলকেও আপনার এমন নিখুঁত ভাবে হিসাব নিকেশ করে তারপরে হচ্ছে ওখান থেকে নিক্ষেপ করতে হবে যে এই মিসাইল এতক্ষণ পরে এই জায়গায় থাকবে, ওই মিসাইলও ঠিক এতক্ষণ পরে এই জায়গায় থাকবে, দুটো মিসাইলের সংঘর্ষ হবে, ওই আসা মিসাইলটা আকাশে ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম। এখন এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম আপনার সারা দেশের সব জায়গায় তো পরিচালনা করা সম্ভব না। আপনার যখন নরমাল ভাবে আপনার প্রচুর পরিমাণে থাকবে, তখন হয়তো আপনি কম গুরুত্বপূর্ণ জায়গাগুলোকেও এই নিরাপত্তা দিতে চাইবেন। কিন্তু আপনার যখন কম থাকবে, যখন যুদ্ধের মধ্যে থাকবেন, তখন আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন, রাখার চেষ্টা করবেন। এরপরে যদি আপনার শত্রুপক্ষ শুরুতেই আপনার এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমের অনেকগুলো ধ্বংস করে দেয়, তাহলে তো আপনি তার সবগুলো আক্রমণ ঠেকাতে পারবেন না। আবার আপনার আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা কতটুকু যে আমেরিকার যে সমস্ত স্টিল যুদ্ধ বিমান আসে, F-16 যুদ্ধ বিমান আসে, সেগুলোকে সে মানে চিহ্নিত করে সাথে সাথেই সেগুলোকে পাল্টা আক্রমণ করার মতো ক্যাপাসিটি আছে কিনা আমি জানি না এই ব্যাপারগুলো। এগুলো যারা সামরিক বিশ্লেষক, যারা এগুলো নিয়ে রিসার্চ করেন, তারা হয়তো আরো বলতে পারবেন। আমি জাস্ট হচ্ছে সাধারণ জেনারেল জনগণের জন্য বোঝানোর জন্য বলতেছি। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এখন দেখেন, আকাশকে রক্ষার জন্য শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তো যথেষ্ট না। আমেরিকা, ইসরায়েল এই অঞ্চলে আকাশকে রক্ষার জন্য কি করেছে? বিভিন্ন লেয়ারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এখন ধরেন আপনি একটা যুদ্ধ বিমান আসছে, সেটার জন্য যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবেন, একটা রকেট আসতেছে নিম্ন গতিতে নিচের দিক দিয়ে, সেটার জন্য ভিন্ন রকম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউজ করবেন। একটা ড্রোন আসতেছে, সেটার জন্য ভিন্ন রকম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবেন। সুতরাং এই যে বিভিন্ন লেভেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপনি ব্যবহার করতেছেন, এটা এক। দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না, আপনার হচ্ছে ব্যাপক পরিমাণে যুদ্ধ বিমান লাগবে যদি আপনি নিজের আকাশকে নিরাপদ রাখতে চান। আপনি ওই দিক থেকে ধরেন যুদ্ধ বিমান আসছে, আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ও জানে যে এই জায়গায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সে ওটার রেঞ্জকে, ওটার এরিয়াকে, মানে এরিয়ায় না ঢুকেই সে হচ্ছে মিসাইল মেরে চলে গেল। আর যদি আকাশে আপনার বিমান থাকে,
আপনি যদি ডগ ফাইট করেন অথবা আকাশে আপনার বিমান থাকে, আপনি যদি তার 2টা 3টা বিমানকে হচ্ছে লক করেন, দ্বিতীয়বার সে এখানে আসতে ভয় পাবে। তো এই জিনিসগুলো নাই, যে কারণে আমেরিকার এবং ইসরায়েলের বিমানগুলো ইরানের আকাশে একেবারে মানে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারে। আমেরিকার মদতপুষ্ট যদি সরকার বসে তাহলে চীন কিভাবে এখানে ডিল করবে? কেন আমেরিকার মদতপুষ্ট সরকার বসলে চীনের সেখানে কোনো কিছু নাই? দেখেন, চীনের ডিল করা নিয়ে তো আমেরিকার জন্য সমস্যা নাই। ইরানের সাথে চীন ডিল করছে, চীন ইরানের সাথে ডিল করছে, এটা নিয়ে তো আমেরিকার সমস্যা। আমেরিকার সমস্যাটা কোথায়? আমেরিকার সমস্যা হচ্ছে তোমার ওইখানে যে মোয়া আছে, এই মোয়ার বেশিরভাগটা আমি খাবো, বাকিটা তুমি দাও, চীনের দাও, এরে দাও, সে তারে দাও। অথবা চীন যদি কেনেও তোমার কাছ থেকে তেল, সেটা হচ্ছে আমার উপর দিয়ে কিনবে। তুরস্কের এক সময় হচ্ছে পেট্রোল মন্ত্রী একটা কথা বলেছিলেন যে আমি যখন পেট্রোল মন্ত্রী তখন হচ্ছে আমরা ইরানের সাথে চুক্তি করতে গেলাম যে ইরান থেকে আমি পেট্রোল কিনতে পারবো $7 কিনতে গেলাম, চুক্তি করতে গেলাম, চুক্তি করার মোটামুটি পর্যায়ে ফাইনাল, আমরা ডকুমেন্টগুলো রেডি করতেছি, পরবর্তী বৈঠকে আমাদের হচ্ছে চুক্তিটা ফাইনাল হয়ে যাবে। বলে আমি এসে আমার অফিসে বসলাম, তারপরেই হচ্ছে আমার কাছে ফোন আসলো, কি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কথা বলবে। আমি চিন্তা করলাম আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আমাকে কথা বলবে কেন? কথা বলবে হচ্ছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে। যাই হোক, রিসিভ করলাম। তখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বললো যে আপনি ইরানের সাথে যে চুক্তি করতে যাচ্ছেন সেই চুক্তিটা না করে আপনি ওই চুক্তিটা আমাদের সাথে করেন। মানে আপনাকে ইরানের তেল আমরা দেবো, কত করে দেবেন? $10 করে। বলে আমি $10 করে আপনার কাছ থেকে তেল নেবো কেন? আমি ইরানের কাছ থেকে $7 পাচ্ছি, আপনার কাছ থেকে আমি $10 কেন নেবো? বলছে এটা যদি না নেন, ইরান আপনার কাছে তেল বিক্রি করতে পারবে না, আপনিও তেল কিনতে পারবেন না। সেটার জন্য যা করা দরকার আমরা করবো। তো এইভাবে অনেকগুলো জিনিস আছে যেটা জাস্ট হচ্ছে মানে এক কথায় সবকিছু না যে হ্যাঁ অমুকে আমার বন্ধু এই জন্য হচ্ছে আর কার কাছে বিক্রি করবে না। সে এখানে চাচ্ছে কন্ট্রোল, নিয়ন্ত্রণ। ইরান ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রতে হামলা করে না কেন? আপনার কাছে কি মনে হয় যে ইসরায়েল তার এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সবচেয়ে বেশি, আপনি যদি ইসরায়েলের রাষ্ট্রপ্রধান হন, প্রধানমন্ত্রী হন, যে আপনি কোন জায়গার দুইটার নিরাপত্তা সবচেয়ে বেশি দিবেন? কোন জায়গা দুইটার নিরাপত্তা সবচেয়ে বেশি দিবেন? একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা দিবেন? বা একটার কথা যদি বলে যে কোন জায়গাটাকে আপনি সবচাইতে বেশি প্রায়োরিটি দিয়ে নিরাপত্তা দিবেন? আপনার পরমাণু অস্ত্র কেন্দ্র, পরমাণু অস্ত্রগুলো যেখানে রাখা আছে, এটাকেই তো আপনি সবচেয়ে বেশি নিরাপত্তা দিবেন। সুতরাং সেখানে হামলা করা খুব সহজ কাজ বলে আমার কাছে মনে হয় না। বা ইফতার করবেন না, ইফতারের সময়, আমাদের ইফতারের সময় আরো 1 ঘন্টা দেরি আছে। এসব কথা তো আমরা জানি, আপনি আবার নতুন করে শিখাবেন আমাদের, আমরা তো এসব জানি ভাই। এখন জিনিসটা হচ্ছে আপনারা জানেন, কিন্তু আমি মনে করেছি যে আমার অনেক দর্শকরা জানে না, কিন্তু আমাদের দর্শকদের মধ্যেও যে এত মানে হাই লেভেলের বিজ্ঞ দর্শক আছে, এটা জেনে অবশ্যই আমার ভালো লাগছে যে আপনারা এই সবকিছুই জানেন। এরকম দর্শক আমার দর্শকদের মধ্যে আছে। দুবাই এয়ারপোর্টে নাকি কোনো অ্যাটাকই হয় নাই, আমার বন্ধু চাকরি করে সেই বিষয়টি কনফার্ম করলো। আমরা যে সমস্ত ভিডিও ফুটেজ দেখেছি তাতে মনে করা হচ্ছে যে দুবাই এয়ারপোর্টে অ্যাটাক হয়েছে। দুবাই এয়ারপোর্টের বিভিন্ন এয়ারপোর্টের মধ্য থেকেও কিছু ভিডিও ফুটেজ এসেছিল এবং সেখানে মনে করা হচ্ছিল যে এয়ারপোর্টে অ্যাটাক হয়েছে। চীন রাশিয়া কি ইরানকে অস্ত্র দিয়েছে? অস্ত্র বলতে যদি আপনি মিসাইল এবং যুদ্ধ বিমান বোঝেন তাহলে দেয় নাই, আর যদি অস্ত্র বলতে আপনি টেকনোলজি বোঝেন তাহলে কিছুটা দিয়েছে। ট্রাম্প বলেছে সবচেয়ে বড় হামলা করবে, সেটা কি ধরনের? দেখেন, ট্রাম্প তো প্রত্যেক দিনই বলে সবচেয়ে বড় হামলা করবে। এই প্রথম দিন যখন হামলা করলো, প্রথম বললো যে এটাই হচ্ছে সবচেয়ে বড় হামলা, আমরা সফল। পরবর্তীতে যখন সে দেখলো যে সফল হচ্ছে না, তখন দ্বিতীয় দিন বললো যে এর চেয়ে বড় হামলাটা আসতেছে। তৃতীয় দিন বললো যে এর চেয়ে বড় হামলাটা আসতেছে। এখন এগুলো যুদ্ধের রেটরিক, এই জিনিসগুলো হবে। ইরান বলে না যে আমি হচ্ছে মরণ কামড় এখনো দেইনি, দেব। ইসরায়েল নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই যুদ্ধ বাঁধিয়ে থাকতে পারে বলে কি মনে করেন? এটা তো সবাই চায়, নিউ ওয়ার্ল্ড অর্ডার। এটা বহু বছর ধরে শুনে আসছে, নতুন বিশ্ব সিস্টেম। পুরাতন বিশ্ব সিস্টেম যেদিন পড়বে সেদিন থেকেই হচ্ছে নতুন বিশ্ব সিস্টেম তৈরি হবে, এবং এটা সবাই চাইবে যে নতুন বিশ্ব সিস্টেমে আমি নেতৃত্ব দিই, অথবা আমি হচ্ছে এখানে চালকের ভূমিকায় থাকি। আজকে দেখলাম আমেরিকা রাশিয়াকে হুমকি দিয়েছে যেন তারা ইরানকে তথ্য দিয়ে সহযোগিতা না করে। তাহলে কি যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে? না, ঘুরে যাচ্ছে না। হুমকি দিয়েছে এটা ঠিক, কিন্তু এটার মানেই হচ্ছে সাথে সাথে যে যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে, বিষয়টা এরকম না। মুসলিম বিশ্ব কি এভাবেই ধ্বংস হয়ে যাবে? মুসলিম বিশ্ব, হায় রে মুসলিম বিশ্ব। মুসলিম বিশ্ব বলতে কোনটাকে বুঝান আপনি? কাতারকে যে 5টা আরব দেশ একত্রে অবরোধ দিয়ে কাতারকে ধ্বংস করে দিতে চেয়েছিল, সেই মুসলিম বিশ্ব? ইয়েমেনকে যুদ্ধ বাঁধিয়ে ইয়েমেনে হাজার হাজার বোমা ফেলে যেই আরব দেশগুলো ইয়েমেনে লক্ষ লক্ষ মানুষ মেরেছে, সেই মুসলিম বিশ্ব? গাজা ভূখণ্ডে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন নিহত হয় ইসরায়েলের আক্রমণে,
তখন সেই ইসরায়েল এবং আমেরিকার সাথে গিয়ে বসে পিস অফ বোর্ডের সদস্য হয় যে মুসলিম বিশ্ব, সেই মুসলিম বিশ্ব। সুদানে লাখ লাখ মানুষ মারছে এবং মুসলিম বিশ্বের দেশগুলো সেখানে দুই পক্ষকে অস্ত্র দিচ্ছে, সেই মুসলিম বিশ্ব। সিরিয়ায় যখন লক্ষ লক্ষ মানুষ মারা হলো ইসলামিক নাম দিয়ে, তখন দুই পক্ষকে দেদারসে সাপোর্ট দিয়েছে যে মুসলিম বিশ্ব, সেই মুসলিম বিশ্ব। কোন মুসলিম বিশ্বের কথা বলছেন আপনি যে মুসলিম বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে? কোনটা মুসলিম বিশ্ব কোনটা? এখন যদি বলেন যে আমরা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা সংজ্ঞায়িত না করে বড় মাইন্ডে যে মুসলিম বিশ্ব বুঝি, অর্থাৎ মুসলিম দেশ, মুসলিম সংখ্যা অধ্যুষিত বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে দেশগুলো সেগুলোর সমন্বয়, সেটাতে ভাই সেটা ধ্বংস না হওয়ার মানে সেটা তো আস্থাই ছিল না, সেটা তো অস্তিত্বই এখন পর্যন্ত পুরোপুরি হচ্ছে প্রকাশ পায় না, সেটা ধ্বংস হবে কি? ছোট ভাই, আপনি ঘুমে না গিয়ে শুধু নিউজ নিয়ে আসেন সার্বক্ষণিক কেন? তুরস্ক কি আমেরিকা চীনের মতো গোয়েন্দা স্যাটেলাইট আছে? হ্যাঁ, তুরস্কের গোয়েন্দা স্যাটেলাইট আছে, কিন্তু সেটা আমেরিকা তুরস্কের মতো, আমেরিকা বা চীনের মতো এত ব্যাপক না। ইসরায়েলের তীব্র সমালোচনা, ট্রাম্পের গভীর রাষ্ট্রীয় ধারণা হলো এই অভিযানে ইরাকি শাসন ব্যবস্থার পতন হবে না। হ্যাঁ, এটা তারা বলে দিয়েছে। ট্রাম্প না হয় যদি হিটলার ইউএস এর ক্ষমতা থাকতো তবে কি আজ ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ হতো? ভালো কথা বলেছেন। আসসালামু আলাইকুম, ফিনল্যান্ড থেকে শুনছি। প্রতি আধা ঘন্টা পর পরে টেলিগ্রামে আপনার খবর পড়ি। একটা প্রশ্ন ছিল, পেজেশকিয়ান যে প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করবে না সরি বললো, এটা কি দুর্বলতা নাকি আরেকটা কৌশল? না, এটা দুর্বলতা না। দেখেন, প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করবে না বা শুরুতে যে আক্রমণ করেছিল এটার পরে সে এখন চাইছে যে যেই সমস্ত দেশ থেকে সহজে আক্রমণ, এটা তো আমি বলেছি শুরুতে যে এটার কৌশলটা কি। যাই হোক, সেইগুলোতে আবার আবার নতুন যাবো না। অনেক প্রশ্ন অনেক প্রশ্ন অনেক প্রশ্ন অনেক প্রশ্ন। ইরান কেন ইসরায়েল আমেরিকার বিমান ভূপাতিত করতে পারে না? এয়ার ডিফেন্স নাই, ভালো নাই। এই জন্য ভাই একটা জিনিস বুঝলাম না, ইসরায়েলের সবগুলো হামলার বিল্ডিং গুলো ধূলিসাৎ হয় আর ইরানের মিসাইল বা ড্রোন হামলার প্রভাবে আগুন ধরে যায়, তাছাড়া ক্ষয়ক্ষতির নজর কম। ক্ষয়ক্ষতি আছে, একেবারে যে কম না তা না। ভারতের একজন সাংবাদিক, আমি টেলিগ্রামে শেয়ার করেছিলাম, সাংবাদিক ইসরায়েল ঘুরে এসে বলছেন যে ইসরায়েলের যে আক্রমণগুলো হয়, যে ক্ষয়ক্ষতি হয়, সেটা আসলে ইসরায়েল দেখাচ্ছে না। ইসরায়েলের ওই যে বাংকার যেটা বা ইসরায়েলের হচ্ছে মাটির নিচে যে মানে আশ্রয়স্থল, সেগুলোতে পর্যন্ত আক্রমণ হয়, সেগুলোর ভিতরে মানুষ মারা যায়, কিন্তু ইসরায়েল সেগুলো বলছে না। হাসপাতালে মানুষ মারা যাচ্ছে, সেগুলো প্রচার করছে না। এটা হচ্ছে তার কথা, যে ইসরায়েলে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে, ধ্বংস হচ্ছে, ইসরায়েল এগুলো বলছে না। হরমুজ প্রণালী ইরান কোন কোন দেশকে খুলে দিল? হরমুজ প্রণালী শুধুমাত্র ইরান চীনকে খুলে দিবে এরকম একটা কথা ছিল, এখনো পর্যন্ত খুলে দিয়েছে এরকম আসে নাই আর কি। ওকে, রাখলাম তাহলে, ভালো থাকবেন। আর কত কথা বলবো বলেন। এটিএন নিউজে একটা হেডলাইন ঘুরে বেড়াচ্ছে, আজকে রাত্রি চূড়ান্ত সিদ্ধান্ত, বিষয়টা কি জানি না, ওইটা আপনি এটিএন নিউজের কাছে জিজ্ঞেস করেন। ওকে, রাখলাম।